আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সংসদ শুরু হওয়ার পর গতকাল মানে 15 তারিখে যখন দ্বিতীয় দফা শুরু হলো, হাসনাত আবদুল্লাহ, এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটা প্রশ্ন করলেন শিক্ষা নিয়ে, এবং তিনি জানতে চাইলেন যে এই যে বিভিন্ন স্কুলে এখন লটারির মাধ্যমে ভর্তি করা হয়, এটা ঠিক না। উনি বলতে চাইলেন এবং বললেন এটা ভর্তি পরীক্ষার মাধ্যমে নেওয়া দরকার। তা না হলে যেটা হয় যে পরবর্তী সময়ে মানে ফিডার ইনস্টিটিউশন থেকে ভালো শিক্ষার্থী আসে না, এই যুক্তিটা উনি দিলেন এবং লটারির পদ্ধতি যেটা ছিল সেটাকে বাতিল করার কথা বললেন। জবাবে আমাদের শিক্ষামন্ত্রী মিস্টার এহসানুল হক মিলন, আমার খুব পছন্দের লোক, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক আছে। এইভাবে উনি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, যে হলে থাকতাম সেই হলে উনি নির্বাচিত ছাত্র সংসদের ভিপি ছিলেন, সেই হিসেবে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। উনি খুব ত্বরিত মানে ব্যবস্থা নেওয়া দিতে অভ্যস্ত, আগেও দেখেছি এখনও দেখি। উনি সেখানে বললেন যে এটা নিয়ে আগে যেটা ছিল লটারি সিস্টেম সেটা আদৌ মানে ভালো কি না উনি ভালো বলে উনি মনে করেন না, এবং কী করতে হবে আগামীতে এটার জন্য উনি বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে, অভিভাবক যারা আছে, অভিভাবক এবং আরও যারা এর সঙ্গে সম্পর্কিত তাদের সঙ্গে বসবেন, বসে কথা বলবেন। তারপরে এটা নিয়ে সেমিনার সিম্পোজিয়াম করবেন, তারপরে মাননীয় সংসদ সদস্যদের সঙ্গে কথা বলবেন এবং তারপরে একটা জনমত সৃষ্টি করবেন, এবং জনমত সৃষ্টির মাধ্যমে আগামী শিক্ষাবর্ষে কিভাবে ছাত্র ভর্তি করতে হবে সে ব্যাপারে তার সরকার একটা সিদ্ধান্তে যাবেন। আমার কাছে এই কথাগুলো ভালো লেগেছে কেন, আমি সবসময় বলে থাকি একটা বড় যখন কোনো সিদ্ধান্ত নেবেন আপনি, এবং যে সিদ্ধান্তের সঙ্গে অনেক মানুষ জড়িত, অনেক লোকের ভবিষ্যৎ জড়িত, অনেক লোকের জীবন জড়িত, সেই সিদ্ধান্তগুলো কমন সেন্স দিয়ে নেওয়া উচিত না। আমি বহুবার বলেছি যে কমন সেন্সটা খুব জরুরি একটা বিষয়, বাট কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। বড় কাজ করার জন্য দরকার এক্সপার্ট লোক, অভিজ্ঞ লোক, বিশেষজ্ঞ লোক। তো ওনার কথা আমার কালকে পর্যন্ত পছন্দ হলো। আজকেই দেখলাম উনি একটা প্রেস কনফারেন্স করেছেন, এবং সেই প্রেস কনফারেন্স করে বলছেন যে আগামী বছর থেকে এই লটারি পদ্ধতির ভর্তি প্রক্রিয়া থাকবে না। আমি বিস্মিত হলাম একটু এই কারণে যে উনি যে চট করে না করে দিলেন এটা থাকবে না, তো সেটা উনি এর মধ্যে কার সঙ্গে কথা বললেন? উনি তো বললেন যে উনি স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলবেন। উনি কোন অভিভাবকদের সঙ্গে কথা বললেন 24 ঘন্টার মধ্যে? উনি কোথায় সেমিনার সিম্পোজিয়াম করলেন? উনি কার সঙ্গে আলোচনা করলেন? যারা নাকি শিক্ষা বিষয়ে এক্সপার্ট তাদের নিয়ে বসেছিলেন, কবে বসলেন? যদি বসলেন তাহলে সেটা আপনি গতকালকে বললেন না কেন? তার মানে উনি আজ রাতে মানে গত রাতে ওখান থেকে বেরিয়ে এসে একা একা চিন্তা করেছেন, অথবা দু একজন বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলেছেন, অথবা যাদের সঙ্গে ওনার সম্পর্ক আছে তাদের সঙ্গে কথা বলেছেন, এবং তারপর কমন সেন্সের ভিত্তিতে আজকে ডিক্লেয়ার করে দিলেন যে কোনো লটারি পদ্ধতি আর থাকবে না আগামীতে, এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে, প্রাইমারি স্কুল থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে। আমি এখানে কয়েকটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন করি আপনাকে, এবং আমি সবাইকে জন্য এটা বলছি। ধরেন ক্লাস 1-এ একটা ছাত্র, সে কি ভর্তি পরীক্ষা দেবে? তার মানে স্কুলে আসার আগেই তাকে পড়াশোনা শুরু করতে হবে। যদি সে 5 বছর বয়সে ক্লাস 1-এ ভর্তি হয়, তার আগেই তাকে কোচিং করতে হবে, পড়াশোনা করতে হবে, কারণ তাকে একটা ক্লাস 1-এ ভর্তির জন্য একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। একটা শিশুকে আপনি কোথায় ঢুকিয়ে দিচ্ছেন একবার খেয়াল করেছেন? আপনি যেভাবে ভাবেন একটা শিশু কিন্তু সেভাবে ভাবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। একটা শিশু প্রতিযোগিতার কথা ভাবে না, একটা শিশু আনন্দের সঙ্গে শিক্ষা লাভ করতে চায়। আপনি কোন জায়গার পদ্ধতি এখানে আনছেন? একটা শিশু কি হবে আপনি ক্লাস 1-এ বুঝতে পারবেন? আমি মিলন ভাইকে বলবো এবং অন্য আপনাদের যারা শুনছেন তাদের সবাইকে বলবো, ভাবুন তো ক্লাস 1-এর যে ছেলেটা অথবা যে মেয়েটা, যে আপনার যে সহপাঠী ক্লাসে ফার্স্ট হতো, সে এখন কোথায়? সে কি এখনও ফার্স্ট হয়ে চলেছে?
যে শিক্ষার্থী আপনার যে সহপাঠী ক্লাস 2-তে ফার্স্ট হয়েছিল সে এখন কোথায়? যে 3-তে ফার্স্ট হয়েছিল, 4-এ ফার্স্ট হয়েছিল, 5-এ যে বৃত্তি পেয়েছিল সে এখন কোথায়? মানে এগুলি আপনি ক্লাস 4-5-এ একটা স্টুডেন্টের ভবিষ্যৎ বিচার করতে পারবেন না। তাহলে তখন আপনি কেন তাকে এক জায়গায় নিয়ে যাচ্ছেন? আমার এক বন্ধু বলেছিল এই যে বড় বড় স্কুলগুলি, কলেজগুলো, এই যে নটর ডেম কলেজ অথবা হলি ক্রস কলেজ অথবা ভিকারুন্নেসা কলেজ, এদের স্টুডেন্ট তো ভালো রেজাল্ট করবেই। এই কারণে করবে, সব ভালো স্টুডেন্টরা তো এখানে আসছে। একটা মনে করেন স্টুডেন্ট, একটা মেয়ে মনে করেন তার ফ্যামিলি মিরপুর থাকে, উত্তরায় থাকে, তার কিন্তু লক্ষ্য থাকে আমি আমার বাচ্চাকে আমি হলি ক্রসে ভর্তি করব অথবা ভিকারুন্নেসায় ভর্তি করব। ধরা যাক সে ভর্তি হতে পারলো, সবচেয়ে ভালো স্কুল, ওইখানে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল অথবা হাই স্কুল, সেই স্কুলের স্টুডেন্টটাকে আপনি এনে ভিকারুন্নেসায় ভর্তি করলেন, সবচেয়ে ভালো স্টুডেন্টগুলি ভিকারুন্নেসায় আসলো এবং এখানে রেজাল্ট ভালো হবে, এটুকু আপনি দেখলেন। কিন্তু আপনি পাশাপাশি এটা দেখলেন যে এখানকার সবাই ভালো করছে, এই কারণে যে সব ভালো করে স্টুডেন্ট এখানে এসেছে। কিন্তু এদের আসা যাওয়ার জন্য এই পরিবারটার মধ্যে যে কষ্টটা নেমে আসলো, যে ভোগান্তিটা আসলো, এই মেয়েটার জীবনে সকালে ঘুমের থেকে ওঠার পর যে প্রেশারটা শুরু হলো, স্কুলে যাওয়া, পৌঁছতে হবে, স্কুল থেকে বাসায় ফিরতে হবে, এটা কি ওর জীবনটাকে স্বাভাবিক রাখছে? পাশাপাশি অন্য অন্য স্কুলে যেখানে সমস্ত ভালো স্টুডেন্টগুলো একটা স্কুলে চলে আসলো, তাহলে ওই স্কুলগুলির কী হলো? ওই স্কুলে যারা স্টুডেন্ট আছে তা তো সে গুরুত্বটা পালো না। তাহলে সিস্টেমটা কি? দেখেন আপনার শরীরে, ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, আপনার শরীরের একটা অংশ হঠাৎ করে মোটা হয়ে গেল, ধরেন মাথাটাই অনেক বড় হয়ে গেল, হাত পাগুলি চিকন চিকন হয়ে গেল, এটা কিন্তু আপনার স্বাস্থ্যের লক্ষণ না, এটা আপনার অসুস্থতার লক্ষণ। সব ভালো স্টুডেন্টরা পড়লো হলি ক্রসে, এটা কিন্তু সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ভালো বলে প্রমাণ করে না। যে দেশের সব স্কুলে সমান সুযোগ থাকবে সেটাই ভালো স্কুল, আর একটা স্কুলে ভালো স্টুডেন্ট থাকবে, খারাপ স্টুডেন্ট থাকবে, সবার মধ্যে একটা প্রতিযোগিতা হবে। সব ভালো ভালো এক জায়গায় রাখলে পরে কিন্তু আপনি একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য বৈষম্য করছেন, তাদের জন্য একটা বাড়তি সুযোগ দিচ্ছেন। এই বাড়তি সুযোগটা কিন্তু সোসাইটিকে একটা সাম্য অবস্থায় নিয়ে আসে না। আমি বুঝতে পারি না হাসনাত আব্দুল্লাহ উনি নিজে কোচিং টোচিং করান, তো তাই মনে করেন যে ভালো স্টুডেন্টগুলো এক জায়গায় আসলে বোধহয় ভালো হয়ে যায় না, সেটা ভালো হয় না। কোচিং সিস্টেমটাই তুলে দিতে হবে, এতে হাসনাত আব্দুল্লাহ সাহেবের ইনকাম কমে যাবে, কিন্তু এই সিস্টেমটাই তুলে দিতে হবে। একটা ছেলে ক্লাস 1-এ ভর্তি হবে, তার আগে তাকে কোচিং করতে হবে কেন? একটা স্টুডেন্ট ক্লাস 10 পাস করলো, এসএসসি পাস করলো, ইন্টারমিডিয়েটে ভালো কলেজে যাওয়ার জন্য তাকে কোচিং করতে হবে কেন? ভর্তি পরীক্ষাটা প্রকারান্তরে কোচিং সিস্টেমটাকেই উৎসাহিত করে। আমি কোচিংয়ে যাবো কেন? ইন্টারমিডিয়েট পাস করেছে, এখন ইউনিভার্সিটিতে যাবে, তাকে কোচিংয়ে যেতে আপনি বাধ্য করছেন কেন? আপনি এমন সিস্টেম কেন তৈরি করছেন যার মাধ্যমে কোচিং সিস্টেমটাই উৎসাহিত হয়? এটা ঠিক না। আপনি ভাবেন একটা কথা, আমি আরও উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে। ক্লাস 5-এ ভর্তি হবেন আপনি, অথবা ক্লাস 5 থেকে 6-এ ভর্তি হবেন, অথবা ক্লাস 10 ইন্টারমিডিয়েট ভর্তি হবেন আপনি। একদম গ্রামের একটা স্কুলে ক্লাস 10-এর স্টুডেন্ট আর ঢাকা শহরে একটা ক্লাস 10-এর স্টুডেন্ট, তারা কি সমান সুযোগ পাচ্ছে? এখন সমস্ত গ্রামের লোককে আপনি ঢাকায় নিয়ে আসবেন? আনবেন না। বরঞ্চ অনেকে বলে না যে না, আমি আমার শিক্ষা ব্যবস্থা যতই হোক আমি পোলাপানকে, বাচ্চাদেরকে পড়াশোনা করার জন্য আমাকে ঢাকায় থাকতে হয়। আপনি দেখবেন অনেকে বলে কিন্তু সরকারি চাকরি করে, হয়তো বদলি করে দিল মেহেরপুর, সে মেহেরপুর যাচ্ছে, তার সংসার থাকছে ঢাকায়। কেন? ঢাকায় পড়াশোনার সুবিধা ভালো, ওখানে সুযোগ সুবিধা ভালো না। শিক্ষামন্ত্রীর দায়িত্ব কি? শিক্ষামন্ত্রীর দায়িত্ব যে এই লোক যেন মেহেরপুর তার সন্তান নিয়ে অবলীলায় চলে যায়, কারণ সেখানেও সে ঢাকার মধ্যে একটা ভালো শিক্ষা পাবে, এই ব্যবস্থা করা। এটা হলো শিক্ষামন্ত্রীর দায়িত্ব। শিক্ষামন্ত্রীর দায়িত্ব মেহেরপুরের মেধাবী স্টুডেন্টটাকে ঢাকায় এনে পরীক্ষা দিয়ে ভালো একটা স্কুলে চান্স পাওয়ানো নয়। আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলি। আমার বাবা সরকারি চাকরি করতেন। আমি ক্লাস 1-এ পড়েছি যশোরে, 1, 2-তে, 3-তে পড়েছি টঙ্গীতে, এখান থেকে গেছি টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে গেছি জামালপুর। আমি কিন্তু অনেক স্কুলে ঘুরেছি, ঘুরে 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 পড়াশোনা করেছি। আমি ঢাকা শহরে এসেছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময়, এর আগে আসিনি। আগে কিন্তু এতটা বৈষম্য ছিল না, তারপরেও এসে কিন্তু আমি টের পেয়েছি আমি বৈষম্যের শিকার হয়েছি।
আগে এতটা বৈষম্য ছিল না, এখন বৈষম্যর মাত্রা আকাশ পাতাল হয়ে গেছে। সরকারের উচিত হবে এই বৈষম্যটাকে দূর করা, এবং বৈষম্য দূর করার একমাত্র পদ্ধতি হচ্ছে যে ভর্তি পরীক্ষা তুলে দেওয়া। স্কুলে ভর্তি হবে, একটা ছেলে ক্লাস 5 পাস করলো, এর অর্থ হলো সে ক্লাস 6-এ পড়ার যোগ্যতা অর্জন করলো। সে কোন স্কুলে পড়বে? যেখানে তার বাসা, সে বাসার আশেপাশের স্কুলগুলিতে পড়বে। যদি বাসা থেকে স্কুলে যাওয়া আসায় তার 3 থেকে 4 ঘন্টা নষ্ট হয়, তাহলে সেটা স্টুডেন্টের জন্য কোনো অনুকূল পরিবেশ তৈরি করলো না। ওয়াকিং ডিস্টেন্সে স্কুলে তাকে পড়তে হবে। সেই ব্যবস্থাটা করার জন্যই কিন্তু লটারি সিস্টেম হয়েছিল। এটা কেন করা হয়েছিল? দেখেন, গ্রামে কিন্তু এই প্রবলেমটা নাই। এই প্রবলেমটা কেবল ঢাকা শহরে এবং বড় বড় শহরগুলোতে, যেখানে নাকি নামি দামি স্কুল আছে। স্কুল নামি দামি হবে কেন? সব স্কুল সমান মানের হতে পারবে না কেন? এটা করার দায়িত্ব হলো শিক্ষামন্ত্রীর। শিক্ষামন্ত্রীর দায়িত্ব একটা স্কুলকে বড় করা, একটা স্কুলকে ভালো করা, আরেকটা স্কুলকে ছোট করে দেখানো। এটা শিক্ষামন্ত্রীর দায়িত্ব নয়। শিক্ষামন্ত্রীর দায়িত্ব, আমি শিক্ষামন্ত্রীকে বলবো, ভাই কয়েকটা জায়গায় একটু ঘুরেন, একটু খবর নেন। পৃথিবীর বেস্ট শিক্ষা এই মুহূর্তে বলা হচ্ছে ফিনল্যান্ডে। একটু ফিনল্যান্ডে যান, আপনি যে দেখেন ওখানে কীভাবে শিক্ষা হয়। আপনি তো দীর্ঘদিন আমেরিকায় ছিলেন, আপনি দেখেন ওখানে কি ভর্তি পরীক্ষা হয়? আপনি তো আমেরিকায় ছিলেন, আপনি বলেন। বাড়ির আশেপাশে স্কুলে স্টুডেন্টরা যেতে, স্টুডেন্টদেরকে পাঠাতে শিক্ষার্থী গার্জিয়ানরা আগ্রহ বোধ করবে, এই যে পরিবেশটা তৈরি করা, এটা শিক্ষামন্ত্রীর কাজ। গাজীপুরের ছেলেকে, গাজীপুরের মেয়েকে ঢাকায় ভিকারুন্নেসে পড়ানোর জন্য ওই ফ্যামিলি ঢাকা শহরে একটা বাসা ভাড়া নিয়ে থাকা, এটা শিক্ষামন্ত্রীর কাজ না। আমি খুবই হতাশ হয়েছি মিলন ভাই, আমি সরি টু সে, আমি আপনার উপর অনেক শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আপনি আরেকটু খবর নেন, আরেকটু যোগাযোগ করেন, যে কথাটা কালকে বলেছিলেন সেটা করেন। সবার সঙ্গে বসেন, স্টেক হোল্ডারদের নিয়ে কথা বলেন, বিভিন্ন দেশকে দেখেন। তারপরে এই নিয়মটা আওয়ামী লীগ করেছিল, অতএব বাদ দিতে হবে। তারপর আপনি আবার সে মানধাতার আমলে চলে যাবেন। কালকে বললো, আজকে সিদ্ধান্ত দিয়ে দিলেন। এই তড়িৎ সিদ্ধান্ত কিন্তু আমি মনে করি আখেরে ঝামেলা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমি চাই এটা নিয়ে আলোচনা হোক, আপনারা আলোচনা করেন, ওনারাও আলোচনা করুক, আলোচনার পরে একটা সিদ্ধান্তে পৌঁছেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।